সোম মঙ্গলবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের শপথ। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। প্রস্তুত করা হচ্ছে গাড়ি। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। রেকর্ড বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের মন্ত্রিসভায় অনেকের নাম থাকবে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়। একক এলাকা নয়, আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। প্রতিযোগিতামূলক হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ভোট পর্যবেক্ষণের পর জানালো ইইউ, শান্তিপূর্ণভাবে দলগুলো জয় পরাজয় মেনে নেয় প্রশংসা। শীতের নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং, ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করেছে ইসি। 16-17 ফেব্রুয়ারির মধ্যেই নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। খুব দ্রুত শপথ সম্পূর্ণ হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন তা জানাবে সংসদ সচিবালয়। মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছে গাড়ির। শপথ অনুষ্ঠানে 1000 দেশি বিদেশি অতিথিকে আমন্ত্রণ করা হবে বলেও জানিয়েছেন সচিব। 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারে। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় এ জয়কে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা জনগণের সুস্পষ্ট রায়ের প্রতিফলন। এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে ঐতিহাসিক গুরুত্ব বহন করবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করায় তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নেয়ার প্রশংসা করেছেন প্রধান পর্যবেক্ষক ইভারস আইজবস। শাতিলা শারমিনের রিপোর্ট। EU observers visited 105 polling centers all across the country in cities, towns and villages. After the polls were closed, our teams observed the ballot counting, and late at night on the 12th of February, all were present at the tabulation of the results. As you can see, this was a large-scale operation that has produced an independent, fact-based assessment on the extent to which these historic elections were conducted in line with international standards and national law. A testament to citizens' commitment to restoring democratic governance and the rule of law. This is renewed momentum, and it paves the way for the next phase of reform. বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটেরা। স্বজনদের দাবি, তনয় নামে এক বখাটে প্রায় উত্ত্যক্ত করে আসছিল ফাহিমের বোনকে। এর প্রতিবাদ করায় ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তনয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় ফাহিমের। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের।
চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। ভোরে সদর উপজেলার ফাটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয় বাড়িটি। স্থানীয়রা জানান, ভোরে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দেশে বাইরের খবর। অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। স্থানীয় সময় শুক্রবার রেড ক্রসের মাধ্যমে 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিস বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বোর্ড অব পিসে ইন্দোনেশিয়ার যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান ফিলিস্তিনপন্থীরা। কেমন হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা, তা নিয়ে চলছে নানা জল্পনা। সামনে আসছে অনেকের নাম। ইঙ্গিত মিলছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে হতে পারে নতুন মন্ত্রিসভা। একক এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। বিস্তারিত তুলে ধরছেন ফারুক ভুঁইয়ার রবিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে, সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে শপথের অপেক্ষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাবি প্রধানমন্ত্রীর সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে জল্পনা সব মহলে। দলীয় সূত্র জানাচ্ছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞ সম্পন্ন প্রবীণ আর দক্ষ তরুণদের মিশেলে। একক কোনো এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খানদের মতো প্রবীণ নেতারা মন্ত্রিসভায় থাকবেন নাকি তাদেরকেও বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হবেন তা নিয়ে আছে জল্পনা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AJM জাহিদ হোসেনকে বিবেচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। 2001 থেকে 6 সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আনম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়ও। তরুণদের মধ্যে আলোচনায় শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ডক্টর রেজা কিবরিয়া। এছাড়া জোট সঙ্গীদের মধ্য থেকে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর আছেন আলোচনায়। নতুন সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে থাকতে পারেন বিএনপির এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী। নতুন ক্যাবিনেটের সম্ভাব্য টেকনোক্র্যাট সদস্য হিসেবে সামনে আসছে মাহাদি আমিন, হুমায়ুন কবিরের নাম। পরবর্তী সংসদের স্পিকার হিসেবে শোনা যাচ্ছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রেকর্ড জয়ে সরকার গঠনের পথে বিএনপি, তবে বেশ কিছু জটিলতার মধ্যে এগিয়ে যেতে হবে নতুন সরকারকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অংশীজনরা। এছাড়া কর্মসংস্থান তৈরি সহ অর্থ ও বাণিজ্য সংকট কাটাতে কাজে লাগাতে হবে পূর্ব অভিজ্ঞতা। দেন দরবারের সহজ শর্তে জোর দিতে হবে বিশ্ব বাণিজ্যেও। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। গণ অভ্যুত্থান থেকে গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ম্যান্ডেটে 2 শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠনের অপেক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপি। 1.5 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের মসৃণ পথ রচনা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও বিএনপিকে বেশ চাপে ফেলবে দেশের সার্বিক অবস্থা। একদিকে রাজনৈতিক জীবনে দেশের দীর্ঘদিন শূন্যতার পর প্রথম সরকার প্রধানের দায়িত্ব নেবেন তারেক রহমান। অন্যদিকে আওয়ামী শাসন আমলে ধ্বংস হওয়া কাঠামো মেরামত, বিভিন্ন খাত সংস্কার, রাজনৈতিক মেলবন্ধনে স্থিতিশীল পরিবেশ তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। আইন শৃঙ্খলা, দেশের যে অবনতি হয়েছে বা মানুষের যে জননিরাপত্তার ক্ষেত্রে যে একটা ঘাটতি তৈরি হয়েছে সেটি পূরণ করা, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতাটা দমন করে সেখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। নতুন সরকারকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। নরবরে আর্থিক প্রতিষ্ঠান যখন তখন মূল্যস্ফীতির চোখ রাঙানি, রফতানি সম্প্রসারণ, অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি সহ রয়েছে বছরের শেষ সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন। অংশীজনদের পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে দ্বিপাক্ষিক বাণিজ্যে জোর দিতে হবে বাংলাদেশকে। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটা
ভঙ্গুর অর্থনীতি নিয়ে তাকে যাত্রা শুরু করতে হবে এবং সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এই সরকার আগামী দিনে তাদের 5 বছরের যে পরিকল্পনা, জনগণের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছে সেগুলো বাস্তবায়নের জন্য একটা অর্থনৈতিক আমরা বলবো যে সমৃদ্ধ না হলেও একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের এখন উচিত হবে যে অনেকগুলি বাইল্যাটারাল এফটিএ এর দিকে মনোযোগ দেওয়া, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউকে যেখানে আমাদের আরএমজি সেক্টরের একটা বড় রকমের ভূমিকা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাউথ ইস্ট এশিয়া। কারণ আমাদের ইমিডিয়েট নেইবার হিসেবে মায়ানমারের সাথে সম্পর্কটাকে এখন বাণিজ্যের ভিত্তিতে দেখা দরকার, হিউম্যানিটেরিয়ান বা পলিটিক্যাল ভিত্তিতে না, যেটা আমাদেরকে সহায়তা করবে আসিয়ান এবং অন্যান্য মার্কেটগুলিতে অ্যাক্সেসের জন্য। দলীয় শৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিএনপিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে আর কি। 2/3 যে সংকটটা আমরা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে দেখছি, যে দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে যায়। হয়তো দলের প্রধানের মধ্যে হয় না, কিন্তু দলের সর্বস্তরে যে আমরা সব কিছুর মালিক এখন আমরা, হ্যাঁ, সুতরাং ওই যে সমস্যাটা, এটাই হবে বড় সংকট। বিএনপির হাত ধরে নতুন বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হওয়ার আশা বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বক্তব্য রাখছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। গণতান্ত্রিকভাবে এবং অর্থনৈতিকভাবে কিভাবে তার উত্তরণ ঘটবে এবং এই নির্বাচন সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন, আগামী নির্বাচন দেশকে শাসন করবার জন্য, পরিচালনা করবার। আজকে এক দীর্ঘমের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 20,000 নেতা কর্মীকে হত্যা, প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়ার পরে জানুয়ারির 24 জুলাই এবং আগস্টে প্রায় 2000 ছাত্র, নারী, শিশুর আত্মাহুতির পরে, রক্তপাতের পরে আমরা আজকে একটা গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়ার যে প্রধান ফটক, সেই ফটককে উত্তরণ করতে চলেছে। বিগত নির্বাচন প্রমাণ করেছে যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদ যেমন ঐক্যবদ্ধ, ঠিক তেমনি ভাবে 18 কোটি মানুষও ঐক্যবদ্ধ। তারা পরিবর্তন চায়, সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন, অর্থনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন। এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রে। আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা, বাংলাদেশের নেতা, যিনি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলেছেন, সেই তরুণ নেতা, যিনি বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন, একটি পরিবর্তিত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আমার কথা এই বলে শেষ করতে চাই, আসুন আজকে আমরা আমাদের এই তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আমরা বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হয়েছে, সেই সূর্যের আলোয় সবাই আলোকিত হই। আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে। সবাইকে ধন্যবাদ। আমি এখন আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে our members of the International Committee of the Press. I welcome you here to attend the press conference of our leader, Mr. Tariq Rahman. Thank you.
সম্মানিত উপস্থিতি ও প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই মহেন্দ্রক্ষণে আমরা যার বক্তব্য শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি, তার প্রতি দেশের প্রতিটি মানুষ তাকিয়ে রয়েছেন। তার হাত ধরে এক ন্যায়পরায়ণ, জবাবদিহিমূলক নতুন বাংলাদেশের পথযাত্রা শুরু হতে যাচ্ছে। আমি এবার সেই প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং জনাব তারেক রহমানকে সাংবাদিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। জনাব তারেক রহমান। কাজ করছে, আমরা শুনতে পাচ্ছি। Before I start delivering my statement, you can see that we have a huge number of journalist friends who have come from outside Bangladesh. So before I deliver my statement in Bangla, I would like to say something very briefly in English for our friends who have come from outside Bangladesh. Dear fellow citizens, distinguished journalists from home and abroad, good afternoon and Assalamu alaikum. The freedom-loving, pro-democracy people of the country have once again brought victory to the Bangladesh Nationalist Party, BNP. Alhamdulillah. This victory belongs to Bangladesh. This victory belongs to democracy. This victory belongs to the people who aspire to and have sacrificed for democracy. From today, we are all free, with the true essence of freedom and rights restored. I congratulate the people of Bangladesh by overcoming all obstacles. You have paved the way of establishment of democracy in the country. We are about to bring our journey in a situation marked by a fragile economy left behind by the authoritarian regime, weakened constitution and statutory institution, and a deteriorating law and order situation. With your spontaneous participation, after more than 1.5 decades, a parliament and government accountable to the people through direct voting are being reestablished in the country. To ensure that no evil force can reestablish autocracy in the country, and to ensure that the nation is not turned into a subservient state, we must remain united and uphold the will of the people. A total of 51 political parties participated in this election, including Jamaat-e-Islami, NCP, Islami Andolan Bangladesh, Jamaat Ulema Islam, and Gano Adhikar Porishad, among others. I extend my sincere congratulations to every political party that participated in the national election, irrespective of the results. In a democratic state and political system, political parties are the true beacon of democracy. If both the government and the opposition play responsible roles from their respective position, democracy will surely take institutional form in the country. I call upon all democratic political parties and views are important to us in the nation-building process. Our paths and opinions may differ, but in the interest of the country, we must remain united. I firmly believe that national unity is our collective strength, while division is our weakness. Dear friends, now I would like to deliver my statement in Bangla,
my colleagues, they will provide you the translated copy after I finish. Thank you so much. প্রিয় বাংলাদেশী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে, আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে। জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। প্রিয় দেশবাসী, জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই। জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা, জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা, সদস্য এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নির্বাচনে দেশি এবং বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতিও রইল অকৃত্রিম শুভেচ্ছা। ৭১-এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এই দীর্ঘ সময় দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, যাদের রক্ত মাড়িয়ে কষ্টের সিঁড়ি বেয়ে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ, সেই সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মহান আল্লাহ দরবারে তাদের মাগফিরাত কামনা করছে। যারা মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন, হতাহত হয়েছেন, দেশের গণতান্ত্রিকামী জনগণ আপনাদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল। অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে 31 দফা প্রণয়ন করেছিল। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে
নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ছাড়াও দেশের গণতান্ত্রিকামী জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের। এমন এক আনন্দঘন পরিবেশে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাক্রান্ত। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন। স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। দেশ এবং জনগণের স্বার্থে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল, অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার আমি সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই, শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠাত সংগ্রামে অটুট ছিলেন, অনড় ছিলেন। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে, শান্তির সাথে, দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এজন্য নির্বাচনোত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে।